ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের যাত্রা শুরু হইতেছে আজকে বাংলাদেশের এগেনস্টে ম্যাচ দিয়েছিলেন। অর্থাৎ সেই বাংলাদেশ যারা রিসেন্ট টাইমে ওডিআই ক্রিকেটে খুব ভালো একটা কাজ করছে, বাট আনফর্চুনেটলি তারা কোনো আইসিসির ইভেন্টের ফাইনালে উঠতে পারছে না এবং চ্যাম্পিয়ন হইতে পারছে না। যদিও বাংলাদেশ এমন একটা টিম যারা আনপ্রেডিক্টেবল কিছু করতে পারে, আমরা এটা এর আগেও দেখছি বা এরকম কিছু করছে, বাট অনেক দিন ধরে সেটা বাংলাদেশ এরকম আপসেট করতে পারতেছে না, যেটা আফগানিস্তান লাস্ট 2023-এর ওয়ার্ল্ড কাপ এবং 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে কইরা দেখাতেছিল। বাংলাদেশের কাছে সেরকম পটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু তারা সেরকম ক্যাপাবিলিটি নিয়ে সেটা করতে পারতেছে না এবং তারা বরাবরই যেসব টিমের সঙ্গে খেলতেছে তারা কিন্তু চ্যালেঞ্জ ঠিক করে করতে পারতেছে না। এটা ভারত হোক, পাকিস্তান হোক, নিউজিল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া হোক বা অন্য যে কোনো টিম হোক, বাংলাদেশের থেকে ওই চ্যালেঞ্জটা আমরা দেখতে পাইতেছি না। তো যাই হোক, আজকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা বাংলাদেশের এগেনস্টে ম্যাচ দিয়ে শুরু করতেছে এবং দুবাইয়ের মধ্যে ম্যাচটা হইতেছে এবং দুবাইয়ের মধ্যে যদি আমরা দেখি ভারতের রেকর্ড খুবই দুর্দান্ত। দুবাইয়ে ভারত বরাবর একটা শক্তিশালী টিম। ভারত দুবাইয়ের মধ্যে আইপিএল খেলছে, এশিয়া কাপ খেলছে, তাছাড়া অন্যান্য ইভেন্টের ম্যাচগুলি খেলছে। তো সেই জায়গার মধ্যে দুবাই একটা হোম কন্ডিশনের মধ্যে ভারতের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে। যদিও দুবাইয়ের মধ্যে বর্তমান যে পরিস্থিতি সেখানে ডিউ একটা ফ্যাক্টর হইতে পারে, কেননা রাত্রেবেলা সেখানে ডিউ পড়তে পারে। আবার ডিউর কারণে কিন্তু চেজিং ফ্যাক্টরটা একটা অপশন আয় করে, অর্থাৎ টস ফ্যাক্টরটা যেটা আমরা কইতে পারতেছি। তো টসটা একটা ক্রুশিয়াল একটা ইম্পর্টেন্ট পার্ট হইতে, যে টিমই টস জিতবে সে কিন্তু চেস করার সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ সেকেন্ড টাইম ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে। এটা হয় ভারত নতুবা বাংলাদেশ, বাট এটা ডিপেন্ড করব ডিউর উপরে। যদি ডিউ না পড়ে এবং গতকালকে ভারতের যে প্লেয়াররা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস সেশনের সময় যদি দেখে যে ডিউ পড়ছে না, তাহলে কিন্তু এখানে ব্যাটিং ফার্স্ট চুজ করতে পারে যে কোনো ক্যাপ্টেনই, অর্থাৎ টস জেতার পরে বড় একটা টোটাল করার এখানে চিন্তাধারা মাথার মধ্যে থাকে সেটা। তো আইসিসি ইভেন্টের আর একটা আমরা ইভেন্ট পাইতেছি বড়, 23-এ গেল 50 ওভার ওয়ার্ল্ড কাপ, 24-এ 20 ওভার ওয়ার্ল্ড কাপ এবং এরকম 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি। নো ডাউট ভারত লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্টের মধ্যে, অর্থাৎ যে 6টা আইসিসি ইভেন্ট খেলছে সেখানে 35টা ম্যাচ জিতছে, 35টা ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ হারছে। সেই হিসেবে ভারতের রেকর্ড, অর্থাৎ টুর্নামেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যদি কোনো টিম হইতে পারে সেটা হচ্ছে ভারত আইসিসি ইভেন্টের মধ্যে। স্পেশালি ভারত ওডিআই ক্রিকেটে কিন্তু খুবই একটা শক্তিশালী দল। অন্য যে কোনো টিমেরই আমি কম কাউন্ট করি না কেন, সেই জায়গার মধ্যে অস্ট্রেলিয়া ভারত দুইটা টিমে কিন্তু সেখানে সবচেয়ে বড় একটা দল হইতে পারতেছে এবং এই দল হওয়ার কারণেই একটা সেখানে ভারতের ব্যাটিং ডেপথ বা বোলিং ডেপথ, যদিও ভারতের বোলিং ডেপথটা বর্তমানে বুমরার কারণে অনেকটা উইক লাগতেছে, কেননা স্বামী সেরকম একটা ফর্মে নাই। আর্শদীপ সেখানে টি20 মধ্যে খেলে আছে, বাট ওডিআই সেরকমভাবে খেলছে না। এবার দেখা যাক আর্শদীপ কতটুকু ভালো করতে পারে না। হর্ষিত রানারের চান্স দেওয়া হয় আর্শদীপের পরিবর্তে, কেননা গৌতম গম্ভীর কিন্তু হর্ষিত রানার উপরে বেশি একটু বিশ্বাসী। তো দেখা যাক এবার যে টিম ইউনিটটা বা প্লেইং ইলেভেনটা সেটা কীরকম হইতে পারে। যদি ভারতের যে টিম ইউনিটটা আমরা দেখি বা টিম লিস্টটা যদি দেখি প্রেফারেবল যেটা হইতে পারে, তো সেখানে আমরা ওপেনিংয়ের মধ্যে রোহিত শর্মা, শুভমান গিল যে ওডিআই ক্রিকেটে বর্তমান নাম্বার 1 ব্যাটসম্যান, তারপরে 3 নাম্বার থাকতেছে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে কেএল রাহুল যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকতেছে। বাট ঋষভ পন্থ এখানে অ্যাবসেন্ট থাকার কারণ হয়েছে কেননা গম্ভীর কেএল রাহুলের প্রেফার করতেছে এজ এ উইকেট কিপার হিসাবে। তারপরে হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, শামি, আর্শদীপ অথবা সেখানে হর্ষিত রানা, এই দুজন থেকে এখানে থাকতে পারে। তো অন্যদিকে যদি আমি ভারতের যে বোলিং ইউনিটটা দেখি সেখানে এই টিমের মধ্যে মোটামুটি 6 জন কিন্তু আমরা বলার পাইতেছি, ইনক্লুডিং হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যে পেস অলরাউন্ডার হিসাবে আছে। তো অন্যদিকে যে দুজন যদি পেসার খেলে শামি আর আর্শদীপ বা রানা, তাহলে কিন্তু এখানে 3 জন পেসার হইতেছে এবং স্পিনারও কিন্তু সেই জায়গার মধ্যে আমি 3 জন পায়ে লইতেছি। অর্থাৎ বরুণ চক্রবর্তী এখানে নাও নিতে পারে, বাট রোহিত শর্মার কথা কখন জানা, বরুণ চক্রবর্তী বাংলাদেশের এগেন্সে একটা কি ফ্যাক্টর হইতে পারে। তো সেই জায়গার মধ্যে অক্ষর প্যাটেলের পরিবর্তে বা জাডেজার পরিবর্তে সেখানে বরুণ চক্রবর্তীরা খেলাইতে পারে। তো দেখা যাক আজকের যে বাংলাদেশের যে প্লেইং ইলেভেনটা সেটার মধ্যে কীরকম হইতে পারে। তো যদি আমরা বাংলাদেশের প্লেইং ইলেভেনে দেখি, টপ অর্ডারের মধ্যে তানজিম হাসান থাকবো ওপেনিং এবং সৌম্য সরকার যে লাস্ট 24-এর ওয়ার্ল্ড কাপের পর্যন্ত সে টিমে আসছিল, এবার ওপেন করব এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে, যদিও সে একটু ভালো ফর্মে আছে আমরা দেখতে পাইতেছি। তারপরে 3 নাম্বার থাকছে, 3 নম্বরে
3 নম্বরে বাংলাদেশের হয়তো নাজমুল হোসেন শান্ত, তারা যে ক্যাপ্টেন। 4 নম্বরে লিটন কুমার দাস, সরি মেহেদী হাসান মিরাজ, যে দুর্ধর্ষ একটা অলরাউন্ডার। 5 নম্বরে মুশফিকুর রহিম। 6 নম্বরে মাহমুদুল্লাহ। বাংলাদেশের খুবই লেজেন্ডারি প্লেয়ার আমরা কইতে পারি এই দুইজন, অনেক বছর ধরে ক্রিকেট খেলে আইতাছে। তাছাড়া জাকির আলী নতুবা তহিদ হৃদয়। তো এখানে আমি তহিদ হৃদয়ের প্রেফার করবো, কেননা তহিদ হৃদয়ের কাছে অ্যাম্পল পরিমাণে শট আছে, যে কোনো শটই খেলতে পারে এবং ওই স্টেজের মধ্যে অর্থাৎ ওই পজিশনে খুব একটা এক্সপেক্টেড হয়ে দাঁড়াতে পারে, কারণ তার যে শট খেলার ধরন বা ভঙ্গি, এখানে এক্সট্রা কিছু রান সে অর্জন করতে পারে ওই শটের মাধ্যমে। বাট জাকির আলী এরকম একটা হয়তো করতে পারতো না, কেননা দুবাইয়ের মাঠ তো বড় টাইপের, আর সেদিকে লং হিট করা হয়তো একটা সহজ হবো না। তাছাড়া যদি আমরা বলের দিকে যাই, নাসুম আহমেদ আছে, তাছাড়া তাসকিন আহমেদ আছে, এবং তারা যে মেইন একজন ট্রিনিটি সেন্সেশন তানজিন হাসান সাকিব, তারে যদি নিতে পারে তাহলে একটা বেটার হইতে পারে, কেননা তার পেস যেমন আছে, একটু ভালো লেন্থেও বল করতে পারে এবং তার অ্যাগ্রেশনও খুব দারুণ, যেটা ইন্ডিয়ার এগেনস্টে সে কাজে লাগাতে পারে। নতুবা মুশফিকুর রহিম, যে খুব একটা মুস্তাফিজুর রহিম খুব একটা এক্সপিরিয়েন্স একটা বলার। তো বাংলাদেশের প্লেইং ইলেভেনটা মোটামুটি তুলনায় বোলিং এবং ব্যাটিংয়ের দিক দিয়ে বা অলরাউন্ডের দিক দিয়ে মোটামুটি ভালো একটা পজিশনে আছে, যেটা ভারতের এই টিমটা চ্যালেঞ্জ করতে পারবো আমরা কইতে পারি। রোহিত শর্মা এই কথা কইছে, বাংলাদেশের টিমের ভালো ডেপথ আছে এবং তারা চ্যালেঞ্জ করতে পারবো, এবং তারা বরাবরই দাবি করতেছে এবার নাকি তারা চ্যাম্পিয়ন হইব। এবার আদৌ তারা কতটুক তাদের কমিটমেন্টে কাজ করতে পারবো এটাই দেখার বিষয়, কারণ বাংলাদেশ আজ পর্যন্ত আইসিসি ইভেন্টের কোনো ফাইনালই উঠছে না, তারা চ্যাম্পিয়ন হইব তার দূরের কথা। তো নো ডাউট বাংলাদেশ অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে, তারা সেরকমভাবে প্রগ্রেস করতে পারতেছে না, যেটা আফগানিস্তান রিসেন্ট টাইমে খুব তাড়াতাড়ি করতে পারছে। তো আজকে যে খেলাটা শুরু হতেছে দুপুরবেলা, সেটার মধ্যে আমরা হোপ সেখানে একটা জমজমাট একটা খেলা দেখতে পাবো। বাংলাদেশ হোক বা ভারত হোক, এই দুই টিমের যখনই খেলা হয় সেখানে কিন্তু দর্শকরার কাছে একটা এক্সাইটমেন্ট হয়ে যায়, যেটা আমরা ভারত পাকিস্তানের কাছে দেখি। বাট বাংলাদেশেরটা সেরকম লেভেলের হয় না, কেননা তারা কম্পিট করতে জানে না। যদি কম্পিট করতে জানতো বা ভারতের চ্যালেঞ্জ দিতে পারতো, তাহলে কিন্তু মোটামুটি সেখানে একটা দারুণ একটা এক্সাইটমেন্ট আমরা দর্শকের মধ্যে পাবো। বাট এন্ড অফ দ্য ডেতে বাংলাদেশ সেই কম্পিটটা করতে পারে না, যার কারণে তারা বাংলাদেশের কাছে হারা যেতেছে। ওই লাস্ট 2007 একবার আনফর্চুনেটলি একবার হারাইছিল, তারপরের থেকে বাংলাদেশ কিন্তু ভারতের আর কোনো চ্যালেঞ্জই করতে পারছে না। বরাবরই বাংলাদেশ ভারতের কাছে নতজানু হয়েছে এবং হারা গেছে প্রত্যেকটা আইসিসি ইভেন্টের যতগুলি ম্যাচ হয়েছে, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা এখানে ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক বা টি20 ওয়ার্ল্ড কাপ হোক। বাংলাদেশের দিক থেকে এখানে বড় একটা মানে মাইনাস পয়েন্ট আমরা যদি কইতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশের যে একজন লেজেন্ডারি ক্রিকেটার যে সাকিবুল হাসান, যার ইন্টারন্যাশনালের যে বোলিং অ্যাকশন ব্যান করে দিছে, সেই কারণে কিন্তু বাংলাদেশ 2004-এর পরে এই প্রথম সাকিবুল হাসানের ছাড়া খেলবো। এটা বাংলাদেশের কাছে হিউজ একটা লস আমি কইতে পারবো, কারণ বাংলাদেশের একজন প্লেয়ার যে বাংলাদেশের সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতাতে পারতো, সেই সাকিবুল হাসান অ্যাবসেন্সটা, তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজ কতটুকু করতে পারবো এটাই দেখার বিষয়। নো ডাউট মেহেদী হাসান মিরাজ ওয়ান অফ দ্য ফাইনাস্ট একটা অলরাউন্ডার বাংলাদেশের, সাকিবুল হাসানের মতনই ব্যাটিং বোলিং খুব দুর্দর্শ, কিন্তু সাকিবুল হাসানের মতো সেরকম এক্সপিরিয়েন্সটা ইন্টারন্যাশনালি তার কাছে নাই বা থাকলেও কম আছে, যেটা এমন একটা এক্সপেক্টার হইতে পারতো না। তো যাই হোক, হোপফুলি আজকে ম্যাচটা খুবই এক্সাইটেড হইব আমরা আশা করি, এবং ভারত এই ম্যাচটা খুব দারুণভাবে জিততে পারবো। আর বাংলাদেশ যদি ঠিকভাবে তারা চ্যালেঞ্জ করতে পারে বা তাদের প্ল্যানে যদি ঠিক করে কাজ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এখানে ম্যাচ জেতার চান্স আছে। আজকে হাই স্কোরিং ম্যাচ হবে, কেননা দুবাই হাই স্কোরিং একটা গ্রাউন্ড, সেখানে পাটা পিচ থাকে, ফ্ল্যাট ট্র্যাক থাকে। সেই ফ্ল্যাট ট্র্যাকের মধ্যে রান সেখানে 350 তো চোখ বুঝা হইতে পারে। আর যদি বল একটু টার্ন করে বা একটু আগামী গতকালকের মতো যেটা নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচের মধ্যে দেখলাম, একটু স্পিন ফ্রেন্ডলি হয়ে গেছে বা বলের পরিবেশে একটু স্লো আইতেছে, তো সেরকম যদি হয় তাহলে কিন্তু সেখানে 280 বা 250 একটু টাফ হয়ে যাবে। যদি ডিউ না পড়ে, আর ডিউ পড়লে তো সেখানে 350 পর্যন্ত চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে।